Season 8, co-powered by Fiamma এবং প্রভুজি হাউস অফ হালদিরামস। কোনো কাজকে ভয় না পেয়ে, কোনো কাজে হার না মেনে দিদিরা আজ এগিয়ে গেছে। কোনো বাধাতে হাল না ছেড়ে, হাজার অভাব স্বপ্নকে ঘিরে দিদিরা আজ জয় পেয়েছে। এইভাবেই এক সাধারণ মেয়ে রাখতে পেরেছে সবার মান। এই মেয়েরাই আমার কাছে দিদি নাম্বার 1। এমনই 4 জন দিদির গল্প শুনবো আমরা আজকে। সবাইকে আসতে অনুরোধ করছি, আসুন প্লিজ। মিনতি আদিগিরি। নমস্কার দিদি, আমি চন্দননগর নবগ্রাম থেকে আসছি। আমি বাড়িতে মুড়ি ভেজে কিভাবে স্বামীর দুর্দিনে আমি পাশে দাঁড়িয়েছি এবং 3 মেয়েকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছি, সেই গল্পই আজকে তোমার সাথে করতে এসেছি। নিশ্চয়ই তোমার সব গল্প শুনবো মিনতি। জেসমিন আক্তার। নমস্কার দিদি, আমি নদিয়ার কল্যাণী থেকে এসেছি। হাজার কাটার মধ্যেও যে কি করে ফুল হয়ে ফুটে আছি, আর সেই ফুলকে এখনো ফুটিয়ে রাখার জন্য যা যা করণীয় এখনো পর্যন্ত করে যাচ্ছি, সেই সকল কথাই তোমাকে বলতে এসেছি। থ্যাংক ইউ জেসমিন, তোমার গল্প শুনবো আমরা। অনামিকা ঘোষ। নমস্কার দিদি, আমি মানকুণ্ডু থেকে আসছি। আমি ডেকোরেটরসের কারবার করে কিভাবে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, মেয়েকে মানুষ করছি এবং স্বামীর পাশে, সংসারের পাশে কিভাবে দাঁড়িয়ে আছি, সে গল্পই তোমার সঙ্গে আজকে করব। আচ্ছা, ঝুমা পাল বিশ্বাস। নমস্কার দিদি, আমি উত্তরপাড়া থেকে এসেছি। আমার জীবনে অনেক চড়াই উতরাই আছে, সেই গল্পই আজকে তোমার সঙ্গে করব। আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়েদের। মিনতি, মুড়ি বিক্রি করো? হ্যাঁ, বাড়িতে ভেজে। শুরু হলো কিভাবে এই মুড়ির ব্যবসা তোমার? শুরু হলো বলতে আমি তো বর কি করতো? বর মোটরসাইকেল গ্যারেজের আছে, সামান্য একটা মেকানিক। হ্যাঁ, খুবই অতি দরিদ্র, শুধু গ্যারেজের উপর নির্ভর করে মানে সংসার চলতো। উনি মিস্ত্রি হিসাবে খুবই ভালো, কাজেরও খুব চাহিদা ছিল, সংসার ভালোই চলছিল। তো হঠাৎ করে চলতে চলতে ওনার নার্ভের প্রবলেম দেখা দিল। তখন এবার তো রোজগার বন্ধ হয়ে গেল, কাজ করলে পয়সা, না করলে তো পয়সা নেই। এবার পেট তো শুনবে না, 3 মেয়ে, শ্বশুর শাশুড়ি, আমরা 2 জন, তো এতজনের ফ্যামিলি। তো তার মধ্যে এবার উনি তো অসুস্থ হয়ে গেলেন প্রায় 1 বছর মতো। এবার কাজেও যেতে পারছেন না, দোকান খুলতে পারছেন না, খুব সংসারে অভাব অনটন দেখা দিল। মেয়েরাও ছোট ছোট, সে মানে দিন আনা দিন খাওয়া সেটাও জুটছে না। কি করব? তখন আমার শাশুড়ি মা মুড়ি ভাজতেন বাড়িতে এবং সব কাস্টমার বাড়িতে নিতে আসতেন। এবার আমি দেখছি শাশুড়ি মায়ের তো বয়স হয়ে যাচ্ছে এবং আমারও তো সংসার অচল হয়ে যাচ্ছে। তখন আমি ভাবলাম আমি শাশুড়ি মায়ের কাছে মুড়ি ভাজাটা শিখে নিলাম মনের ইচ্ছায়, যে কিছু তো একটা করতে হবে। এবার 3 মেয়েকে রেখে বয়স্ক শাশুড়ি মা তো একা ঠিক রাখতেও পারবেন না, একজন হলে রাখতে পারতেন। তো আমি দেখলাম বাড়িতে বসে রোজগার করে কিভাবে স্বামীকে হেল্প করা যাবে, আমি সংসারটা কিভাবে চালাবো। তখন আমি বাড়িতে মুড়ি ভাজা শিখে বাড়িতেই ব্যবসা করতে শুরু করলাম, মানে বাড়িতেই কিনতে আসতো কাস্টমার, তাদেরকে মুড়ি দিতাম এবং ওই রকম দেখে দেখে তখন দোকানেরও 2-4টে ধরলো। এবার দূরে দূরেরও সবাই মুড়ি ওরকম বলতে ঠিক আছে, ফোন করতো যে আমায় দিয়ে যাবে, আমার হাজব্যান্ডকে আস্তে আস্তে করে পাঠাতাম। তো এরকম করে করে তো সংসার ভালোই আমি চালালাম। ডেলি 10 কেজি 12 কেজি পর্যন্ত মুড়ি ভাজতাম। মেয়েদেরকে স্কুল পাঠাচ্ছি, পড়তে পাঠাচ্ছি, প্লাস আমি বাড়িতে ভোর 4টে থেকে সে রাত্রি 10টা অবধি সমানে ওই রকম করছি। মুড়ি ভাজার প্রচুর খাটুনি দিদি। ব্যাপারটা কিরকম? মার্কেট থেকে চাল এনে মুড়ির চাল পাওয়া যায়। ও, মুড়ির চাল আলাদা হয়? আলাদা হয়, বড় মাটির জায়গা আছে, ওইটাতে আগে নেড়ে নিতে হয়, মানে খুব গরম করে নিতে হয়, গরম তাওয়াতে নাড়তে হবে আগুনে। হ্যাঁ, চালটাকে ঢাকা দিয়ে রেখে দিতে, আবার কড়াতে বালি দিয়ে সেই চালটাকে একটু একটু করে নিয়ে নিয়ে তবে ওটা মুড়ি আকারে পরিণত ফুলবে হয়। তখন? হ্যাঁ, দিয়ে ওইটাকে আবার চেলে পরিষ্কার করে তারপর তো কাস্টমারদের দেয়া, এরকম। আর ওই রকম করে করে আমি তখন মুড়ি কারবার করে তখন ওই সংসারটা তখন চালিয়েছি। তোমার মুড়ি সকলের থেকে কিভাবে আলাদা? আপনি যে মার্কেটের মুড়িটা খেয়েছেন তার থেকে অনেক গুণের, স্বাদে গন্ধে সবেতে অতুলনীয়। ভালো। আমি এনেছি। তফাৎটা কি হয় বাকি বাজারের মুড়ির সঙ্গে? এই তোমার বাজারে এটা তো মেশিনে ভাজা মুড়ি দিদি, ওটাতে অনেক কিছু পাইল করে দেয় কারণ ফোলা হবে বলে বেশি। আর আমারটাতে শুধু নুন ছাড়া আর কিছু দ্বিতীয় কোনো কিছু নেই দিদি, যার জন্য আমারটা স্বাদে তো অতুলনীয় হতেই হবে, তবেই না বাড়িতে অত দূর থেকে আসে নিতে। তোমার কোথায় এটা বাড়ি? চন্দননগর নবগ্রাম। আমি পড়াশোনা করতে পারিনি, আমি তো শুধু মাধ্যমিক পাস করেছি। দাদা বললো আর পড়াশোনা করতে হবে না, দিয়ে দেখাশোনা করে বিয়ে দিয়ে দিল। আমি জীবনে যে শখটা পূরণ করতে পারিনি, যা ইচ্ছা ছিল যে নিজের পায়ে দাঁড়াবো, তো সেইটা তো আমি সফল করতে পারিনি। আমি মেয়েদেরকে, আমি ওদেরকে বলে দিয়েছি তোদের কোনো অসুবিধা আমি রাখবো না, আমি মুড়ি ভেজে রোজগার করে যেখান থেকে হোক আমি রোজগার করে তোরা যতদূর পড়বি আমি পড়াশোনা চালাবো। এরকম করে দিদি 2 মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছি এবং মেজো মেয়ে আমার এত মানে চঞ্চল, মানে ওকে
ওকে আমি ভাবিনি যে ওকে মানুষ করতে পারবো দিদি। তো আজকে সেই মেয়েকে এইচএস অবধি পড়িয়েছি, ও আর পড়াশোনা করতে চাইলো না, সেই মেয়েকে দিদি কবাডি খেলায় যুক্ত করেছি। সেই কবাডি খেলা থেকে আজকে মেয়ে এত উন্নতি হয়েছে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট সব অ্যাওয়ার্ড পেয়েছে এবং ও আজকে রেলের চাকরিও করছে। যেটা আমার ইচ্ছা, স্বপ্ন পূরণ করতে পারিনি, আমি সেইটা মেয়ের ইচ্ছাটা পূরণ করিয়ে দিয়েছি দিদি। এর জন্য আমি খুবই গর্বিত। আর সেই যে মুড়ি ভাজাটা আমার ছিল বাড়িতে, ওইটা আমার দিদি ঘরের লক্ষ্মী, ওই থেকে আজকে মেয়েদেরকে আমি বড় করতে পেরেছি। আপনার থেকে আমি এই অনুপ্রেরণাটা পেয়েছি দিদি, যে স্বামীর অসময়ে যখন সংসার চলে না, তখন আমরা জানি আমরা মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই, কোনো কাজকে ছোট ভাবতে নেই। আমি তো খেটে রোজগার করেছি। স্ত্রী হয়ে মা হয়ে যদি পাশে না থাকতে তাহলে সংসারটা পুরো ভেসে যেত না। হ্যাঁ, পড়াশোনা না করেও তুমি যে জায়গায় পৌঁছেছো এবং যা কষ্ট করেছো সেটা খুব কম মানুষ করতে পারে মিনতি। খুব ভালো থেকো মিনতি, তুমি তোমার কাজে আরো এগিয়ে যাও এবং সুস্থ থাকো, ভালো থাকো। আমি আপনার জন্য মুড়ি এনেছি। হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি গ্রামের মুড়ি খেতে, আমি খাবো। টাকার আজকে সঠিক মূল্যায়ন করতে পেরেছো বলে মিনতি তোমার এই মুড়ির ব্যবসা আজকে এগিয়ে চলেছে। ঠিক একইভাবে মাত্র 20 টাকায় আপনারা ফিয়ামা জেল ক্রিম সাবান কিনলেও হবে টাকার সঠিক মূল্যায়ন, কারণ একটাই সাবানে আপনার মনও খুশি, ত্বকও খুশি এবং পকেটও খুশি। দেখো এবার সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে বিস্কিট খেতে হবে। হাত দিয়ে বিস্কিট ধরবে না, হাত পিছনে থাকবে। 5টা বিস্কিট এখানে ঝুলছে, 5টা বিস্কিট কে কত তাড়াতাড়ি খেতে পারে, যে সবার আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, এবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছে মিনতি। স্টার্ট। না 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 না, মুখে ঢোকানোর পরে টানতে পারো। মুখটা খালি করো, চিবিয়ে খালি করো, মুখে জায়গা হবে না তা না হলে। চেবাও আস্তে। মিনতি, তুমি খেলার সময় দুবার সুতোটা ধরেছো বিস্কিট খাওয়ার সময়, এরপর একটা বিস্কিট পুরো ধরে খেয়ে নিয়েছো, তাই তোমার সময়ের সাথে অ্যাড হবে টাইম 5 সেকেন্ডস। তাই তোমার টাইম হচ্ছে 55 সেকেন্ডস। জেসমিন, তোমার গল্প শুনবো এবার। অনেক কাঁটার মধ্যে ফুল হয়ে আছো তুমি। আমি ছোটবেলা থেকে যে পরিবারে বিলং করে বড় হয়েছি, একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। বাবার একটা ছোট ওষুধের দোকান ছিল। ছোট ওষুধের দোকান থাকলেও অল্প ইনকাম হতো, কিন্তু তার মধ্যে বাবার আমাকে নিয়ে না স্বপ্ন ছিল অনেক। আমি একদম প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে, পড়াশোনাটাও এতটা বেশি ভ্যালুয়েবল নয় ওখানে সবার কাছে। আমি অল্প মাধ্যমিক পাশ করলে বিয়ে দিয়ে দিত, কিন্তু সেখানে আমার বাবা আমাকে সাপোর্ট করেছিল, বলেছিল যে অনেক বড় হতে হবে এবং চাকরি করতে হবে। তো সেই জন্য আমি ছোটোবেলা থেকে পড়াশোনায় মন দিয়েছিলাম, আমি মন দিয়েই পড়াশোনা করতাম। মা খুব সাপোর্ট করতো আমাকে পড়াশোনার ক্ষেত্রে। মা আমার সঙ্গে রাত জেগে জেগে আমাকে হেল্প করতো, তুই পড়, আমি বসে আছি। দুজনেই আমাকে একদম পুরো ফুলের মতো করে মানুষ করেছে, ওই জন্য সব করে নামটাও দিয়েছে জেসমিন। সেই তখন থেকে আমি অত কষ্ট বুঝিনি, পড়াশোনা করছিলাম, মাধ্যমিকটাও দিলাম, ভালো রেজাল্ট করলাম। তারপরে 11-এ উঠলাম। এবার কি হয়, 11 থেকে 12-এ উঠতে গেলে আমার একজনকে দেখে ভালো লেগে যায়, সেটা হচ্ছে আমার বাবারই বন্ধুর ছেলে। তো সে আমাদের বাড়িতে আসে এবং প্রথম দেখাতেই তার সঙ্গে একটু যেরকম হয় চোখাচোখি হয়েছিল, তারপরে ভালো লাগা, তারপর থেকে সম্পর্কটা আগায়। একসময় কি হয়, দুই ফ্যামিলির মধ্যে না একটু বিজনেস পারপাস কথাবার্তা চলতে চলতে না সেখান থেকে একটু টানপড়ন চলে, মনোমালিন্য হয়। তার ফলে দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা আর ভালো থাকে না। কিন্তু আমরা তো অনেকটা দূর এগিয়ে গিয়েছিলাম, সেখানে তো আমরা আর পিছোতে পারি না। তো সেই সূর্যে একটা ফাল্গুন মাসের 5 তারিখ নাগাদ দুজন মিলে পালিয়ে যাও। তো ও যেহেতু ওর বাবার একমাত্র সন্তান ছিল, তো ওর বাবা ওকে ফোন করে ডাকে, বলে বাড়িতে নিয়ে আয়, আমি মেনে নেব। বিয়েটা হয়। 15 দিন না দিদি খুব ভালো ছিলাম। এবার কি হয়, 15 দিন পর থেকে না ফ্যামিলিগত একটা প্রবলেম শুরু হয়, ছেলে বৌমার কথা শুনে এর একটা ব্যাপার নিয়ে কেমন একটা মনোমালিন্য শুরু হয়। তো এবং এটা এমন জায়গায় পৌঁছায় যেখানে ও ওর বাবার সঙ্গে বিজনেস করতো, সেই বিজনেস থেকে ওকে সেপারেট করে দেয় এবং আমাদেরকে ওই ফ্যামিলি থেকে সেপারেট করে দেয়। তার ফলে আমাদের তো আর, আমিও কিছু করি না, ও কিছু করে না। কল্যাণী বলে আমাদের ওখানে একটা জায়গা আছে, ওখানে একটা রেন্টে বাড়ি দেখে।
একটা ঘর, ছোট ঘর, বাবার অবস্থা সেরকম ভালো তো নয়, হালকা কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট করেছিল, সেটা নিয়ে আমরা এখানে আসি। ওর ছোটবেলায় করছিল একটা মাল্টিমিডিয়া কোর্স করেছিল ক্যামেরার, এবং ও ক্যামেরার কাজ খুব ভালো জানতো। কোথাও বিয়ে বাড়ির কাজে যাওয়া, ও তখন ওইগুলো করতে শুরু করলো। ওর একটা পরিচিত দোকান ছিল, ওখানে গিয়ে খুব যৎসামান্য রোজগার হতো ওটা দিয়ে। তো দুজন মিলে ছিলাম, তো ভালোভাবে চলতো না, তবু চলে যেত, সুখে ছিলাম। তারপরে উচ্চ মাধ্যমিকটা দিই, কলেজে ভর্তি হই, তারপরে কনসিভ করি। কনসিভ করার পরে ওর সাপোর্টে আমি পড়াশোনা করি। ওরা পড়াশোনাটাও চাইনি যে আমি পড়াশোনাটা করি। তো যখন কনসিভ করলে তখন তো যত্নে থাকতে হয়, কেউ পাশে ছিল? যখন কনসিভ করেছিলাম দিদি, তখন আমরা আলাদা, সেপারেট। ওর সঙ্গে ওর বাবা মার কোনো লিঙ্ক নেই। তারপরে এই 2 বছর হলো আমি একটা ক্লাস আইকিউ এডুকেশনাল ট্রাস্টের সঙ্গে যুক্ত হয়েছি। ও আবার নতুন করে একটা নতুন বিজনেস শুরু করেছে, এবং সেই সঙ্গে একটা পত্রিকাতেও জব করছে। চলছে মোটামুটি, খুব ভালো চলছে বলবো না দিদি, মোটামুটি চলছে। সেই সঙ্গে আমি তার সাথে মেয়েও তো আছে, মেয়েকেও তো মানুষ করতে হ্যাঁ হচ্ছে। টিউশনিও করছি, মেয়েকে একটা স্কুলে ভর্তি করেছি, মেয়েকে স্কুলের মাইনে এবং আছে। ওকে সাপোর্ট করার জন্য, ও আমাকে সাপোর্ট করার জন্য যেটুকু করার দরকার দুজন মিলে প্রাণপণ চেষ্টা করছি। তোমার বাবা মা পাশে আছেন? হ্যাঁ অবশ্যই, বাবা মা না থাকলে তো আমি কিছু করতেই পারতাম না। আর একটা ছোট্ট কথা হচ্ছে, আমার হাজব্যান্ডের রিসেন্টলি এই মাস, জানুয়ারি মাস থেকে ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। হঠাৎ করে মুখ থেকে তাজা তাজা রক্ত বেরোতে শুরু করে। তারপরে টেস্ট করার পরে ধরা পড়লো যে ওর ফুসফুসে একটা টিউমার আছে, সেখান থেকে ইনফেকশন ছড়াচ্ছে, এবং ওটার জন্য আমাকে অনেক টাকা দরকার। প্রচুর টাকা দরকার, যেটা আমি এখনো পর্যন্ত জোগাড় করতে পারিনি। আর ওই চিকিৎসাটা এখানে হবে না, ওকে নিয়ে চেন্নাই যেতে হবে। এখনো পর্যন্ত পারিনি, ওই চেষ্টাতেই আছি। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে জীবনে এগিয়ে যেতে হবে জেসমিন। অবশ্যই। আর আমি এখানে আজকে এই জন্যই এসেছি যে এই আমার যে প্রবলেমটা বেশিরভাগ ফ্যামিলির মধ্যেই আছে। স্ট্রাগল সব জায়গায় আছে। হ্যাঁ, কিন্তু এই যে আমি ফুল হয়ে এখনো পর্যন্ত এত কাটার মধ্যে ফুটে আছি, সেটা দেখানোর জন্যই, এবং আরও মেয়েদেরকে এটার জন্য উৎসাহ দেওয়ার জন্যই আমি আজকে এখানে তোমার সঙ্গে এসেছি। অ্যাবসলিউটলি। খুব ভালো থেকো জেসমিন, এইভাবেই ফুল হয়ে ফুটে থাকো তোমার পরিবারের সাথে। থ্যাংক ইউ দিদি। এবং জীবনে অনেক বড় হও। স্ট্রাগল আসে, তারপর আবার ভালো দিনও আসে। কখনো মনোজ হবে না, কখনো মনে করবে না যে কি দুঃখ জীবনে, কখনো দুঃখ নেই, সবকিছু আনন্দের সাথে। ভালো থেকো জেসমিন, ঠিক Thank আছে? মনে রাখবে না সেটা কথাটা, আমরা করব জয় নিশ্চয়। অবশ্যই। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। রেডি জেসমিন, স্টার্ট। সুতোর হাত দিয়ে টেনে নাও। সেবাও, মুখ খালি করো। মুখটা খালি করো। Just minute time. 42 seconds. আগামী 2 জুন রবিবার কিছুতেই মিস করবেন না দিদি নাম্বার 1 এর সানডে ধামাকা পর্ব। হবে অনেক মজা, সঙ্গে থাকবেন আপনারা। রাত 8:30টায় জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ফিয়ামা এবং প্রভুজি হাউস অফ হলদিরামস। অনামিকা দি, একটু আপনার সাথে কথা বলি। ডেকোরেশনের ব্যবসা? হ্যাঁ। আপনার নিজস্ব না স্বামীর ব্যবসা? আমার নিজস্ব, আমি নিজেই শুরু করেছিলাম এই কারবারটা। আচ্ছা। ছোটবেলায় দিদি আমি খুব গরিব পরিবারের মেয়ে। আমাদের এতই গরিব অবস্থা ছিল যে আমরা পাউরুটির ঠোঁয়া তৈরি করতাম, করে লেখাপড়া করতাম। তো সেইভাবে আমরা উচ্চ মাধ্যমিক পাস করি। উচ্চ মাধ্যমিকের পর বাবা মা আর পড়াতে পারেননি, বিয়ে হয়ে যায়। তা বিয়ে হয়ে যাওয়ার পরে আমার স্বামী জুট মিলে কাজ করেন। তারপর ছেলে মেয়ে হলো, সংসার বাড়লো, খরচাও বাড়লো, ছেলে মেয়ের পড়াশোনা। তখন দেখলাম দিদি সংসার চলছে না, তো আমাকে কিছু করতে হবে, আমি ঠিক করলাম। কিন্তু দিদি বাড়ির বাইরে গিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ বয়স্ক শাশুড়ি আছে, ছেলে মেয়ে। তো তাই আমি ঠিক করলাম দিদি আমাকে বাড়িতে বসে কিছু করতে হবে। আমাদের ওখানে আম বাগান চারিদিকে, পিকনিকের সিজন, শীতকালে প্রচুর পিকনিক হয়। যত পিকনিক করতে আসে বাইরে থেকে সব ডেকোরেটরসরা এসে মাল দিয়ে যায়। তো আমি দেখলাম এইটা খুব ভালো ব্যবসা, ঘরে বসেও করতে পারবো। তাই দিদি প্রথমে আমি পয়সা দাঁড় করেই অল্প কিছু বাসন, চেয়ার, টেবিল কিনি। মোটামুটি 2-3টে পিকনিক আমি চালাতে পারবো সেই রকম বাসনপত্র নিয়েছিলাম। ডেকোরেটরসরা যে
পয়সা নেয়, হয়তো চেয়ারে 10 টাকা করে ভাড়া নেয়, আমি দিদি সেটা হাফ একদম 3 টাকা। যাতে আমি চাইতাম সব কাজ তোমার কাছে আসো, কম পয়সা হোক কিন্তু সবাই আমাকে জানুক, আমার থেকে নিক, আমার সেলটা বাড়ুক। তো এরমভাবে আমি খুব কম রেটেই মালটা দিই। এখন সবাই প্রচার হয়ে গেছে, আমার থেকে সবাই মাল নিয়ে যায়, এমনকি বড় বড় ডেকোরেটরসরাও আমার থেকে মাল নিয়ে যায়। তো শীতকালে দিদি আমার ব্যবসা খুব ভালো চলে। তো অন্য ডেকোরেটররা কখনো তোমাকে আপত্তি জানায়নি যে এত কম টাকায় তুমি দিচ্ছ? না, কেউ কিছু বলেনি, তারাও আমার থেকে নিয়ে যায়। শীতকালে সকাল 6টা থেকে মোটামুটি ভিড় হয়ে যায়, আগে থাকতে অর্ডার লিখে দিয়ে যায় লোকেরা। তা সকাল থেকে মাল দিতে দিতে দিদি আমার 12:30টা বেজে যায় দুপুর। আবার যখন বিকেল 5টা বেজে যায় তখন সব মাল ঢুকতে শুরু করে, তখন সেগুলো আবার হিসাব করে করে নিতে হয়, কারণ একটা যদি হারিয়ে যায় ভেঙে যেতে পারে, সেগুলো দেখতে হয় দিদি। চেয়ার ফিয়ার এলে সব একটা একটা করে দেখতে হয়। তো মালপত্রগুলো দেওয়া নেওয়া কে করে? ওই যারা আসে তারাই ঘর থেকে বের করে নিয়ে যায় দিদি। আবার কোনো কোনো জায়গায় আছে এমনই লোক আছে যারা হয়তো বললো আমরা মাল নিয়েও যাব না, দিয়েও যাব না, সেক্ষেত্রে আমাকে 2টো লোক রাখতে হয় সেই সময়। মাল পাঠাতে হবে? হ্যাঁ, মাল পাঠাতে হবে, মাল হিসেব করে আনতে হবে। এইরকমভাবে আমার ব্যবসাটা চালাই। কারণ আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো তার 6 মাস অন্তর আমাকে 30,000 টাকা মাথার ঘরে রাখতেই হয়। তো মেয়ে আছে, মেয়ের পড়াশোনা হচ্ছে, মেয়ে ছোট পড়ে। তো পরিবারে শুধু স্বামী স্ত্রী তোমরা ছেলে মেয়ে, হ্যাঁ। 4 জনের পরিবার। সংসারের পাশে আমি দাঁড়িয়েছি দিদি, কারণ যে পড়াশোনাটা আমি করতে পারিনি সেটা আমি ছেলেকে দিয়ে পূরণ করছি। তো এখন স্বামী এবং তোমার রোজগারে নিশ্চয়ই সংসার ভালোই চলছে? হ্যাঁ দিদি, এখন আমার সংসার ভালো চলছে। এখন আমি 2-3টে বিয়ে বাড়ির কাজ করতে পারি। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে অনামিকা। স্বামীর পাশে দাঁড়িয়েছো, সংসারের পাশে দাঁড়িয়েছো, আমরা মেয়েরা এখন সব কিছু করতে পারি। হ্যাঁ দিদি, আমি মনে করি কোনো কাজই ছোট নয় দিদি। খুব ভালো থেকো অনামিকা, ঠিক আছে? হ্যাঁ। আমার অনেক শুভেচ্ছা রইলো, তোমার এই ব্যবসা আরো ফুলে ফেপে বড় হোক, এটাই আমি কামনা করি। Start. পুরোটাকে খাও, তারপর হাত দেবে। মুখ খালি করো। অনামিকা দি টাইম 1 মিনিট 45 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ফিয়ামা এবং প্রভুজি হাউস অফ হলদিরামস। ঝুমার সাথে কথা বলবো। হ্যাঁ দিদি, আমরা 4 ভাই বোন, মা বাবা ঠাকুমা নিয়ে আমার ছোটবেলাটা খুবই ভালো কেটেছে। তাহলে জীবনে এত চড়াই উতরাই এলো কিভাবে? যখন আমার 14 বছর বয়স, তখন আমাদের পাড়ায় যেরকম ছেলেরা আসে, অন্য পাড়ার ছেলে, সেরকম এক দাদা আমাদের পাড়ায় ঘোরাঘুরি করতো, আমার দিকে দেখতো। আমি সেটা মানে কোনো খারাপভাবে কোনোভাবে দেখিনি কখনো, কিন্তু একদিন আমি স্কুল থেকে ফিরছি, স্কুলের পাশেই ওই দাদার বাড়ি ছিল কাছাকাছি, প্রচণ্ড বৃষ্টি। তখন আমাকে দাদা বললো যে তুমি এত বৃষ্টিতে ভিজছো, চলো আমাদের বাড়ি চলো, বৃষ্টি থেমে গেলে চলে যাবে। তো তার সঙ্গে আমি গেলাম। বৃষ্টি থামার আগেই মোটামুটি আমার মা এবং আমাদের পাড়ার কিছু লোক ওই দাদার বাড়ি চলে আসে। আমি তখন খুব ভয় পেয়ে যাই, যেহেতু আমার মা আমাকে খুব শাসন করে রাখতো, হ্যাঁ, খুব শাসনের মধ্যেই আমরা মানুষ। ভয় পেয়ে যাই যখন, তখন বলে ঠিক আছে তোমার মা চলে যাক, তারপর তোমাকে আমি বাড়ি পাঠিয়ে দেবো। তারপর যাই হোক, মা বাবা সবাইকে বলে যে না, আমাদের বাড়িতে তো আসেনি, আমাদের বাড়ি ও নেই। তো মা চলে যায়, পাড়ার লোক সবাই চলে যায়। তখন আমাকে সে একরকম তুলে নিয়ে গিয়েই বলতে গেলে তারকেশ্বরে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওখানে আমাকে বিয়ে করে জোর করে? হ্যাঁ। তোমার কোনো সম্মতি ছিল না? তোমার কোনো ইচ্ছে মানে ছিল না? আমি তো তখন খুবই ছোট, তখন আমি ওর সেটা বুঝিনি। আমি বাড়িতে যাব, বাড়িতে গেলে তো মা মারবে, মা জানতে পেরে গেছে। তো আমার যাই হোক বিয়ে হয়ে যায়। আমার মা বাবা তখন ভেবে নেয় যে আমি পালিয়ে বিয়ে করেছি, আমার সঙ্গে আমার মা বাবা কোনো সম্পর্ক রাখে না।
মা বাবা কোনো সম্পর্ক রাখে না 1 বছর। সেই 1 বছরের মধ্যেই আমার একটা পুত্র সন্তান হয়। তা পুত্র সন্তান যখন হয় তখন আমার যে হাজব্যান্ড সে তখন বলে যে না আমার তো মেয়ে চাই। শ্বশুরবাড়ির লোক, আমার মা বাবা, ডাক্তার সবাই বারণ করে যে এত ছোট, ওর যদি আবার বাচ্চা হয় ওকে কিন্তু বাঁচানো যাবে না। যাই হোক সে মানতে চায় না, সেই আমার উপর টর্চার করে। যাই হোক তারপর আবার 1 বছর পরে আবার আমার এক ছেলে হয়, তখন আমার 16 বছর বয়স। যাই হোক তারপর টর্চারের মাত্রাটা বেড়েই যায় আমার ওপর, দিন দিন মানে গায়ে হাত তোলা পর্যন্ত শুরু করে দেয়। আস্তে আস্তে এরকম করে মানে টর্চারের মধ্যে থেকে আমি 13টা বছর সংসার করি, 2 বাচ্চাকে নিয়ে। 2টো বাচ্চাকে নিয়ে। মানে তখন আমাকে সব সময় বলতে গেলে ঘরে আটকে রেখে দিত। 1 বছর পর আমার মা বাবার সঙ্গে সম্পর্ক হয় ঠিকই, কিন্তু আমার মা বাবার বাড়িতে আমাকে একটা রাত্রিরও থাকতে দেয়নি। নিয়ে যেত, 1 ঘন্টার মধ্যে নিয়ে চলে আসতো। আমিও মা বাবাকে এই নিয়ে কিছু বলতে পারি না। তারপর মা বাবা তো জানতে পারে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে মা বাবা যখন আসে বাড়িতে জানতে পারে যে আমাকে এরকম টর্চার করছে। আমার মাই আমার বাবাকে বলে তুমি মেয়েকে নিয়ে চলে আসো। আমার মা বাবার কাছে চলে আসি। 1 বছর মা বাবার কাছে আমি থাকি। দেখছি না বাবা তো মিলে কাজ করে আমার 2 ভাইকে পড়াশোনা করানো, আমাদের 3 জনকে খাওয়ানো কখনোই মা বাবার পক্ষে সম্ভব হচ্ছে না। তখন আমি বললাম না আমাকে কিছু একটা করতে হবে। তা আমি কল সেন্টারে কাজ করলাম। ওখানে আমার মাইনে ছিল 5,000 টাকা। আমি আমার 2 ছেলেকে নিয়ে বাপের বাড়ির পাশেই একটা ছোট টালির ঘর নিয়ে ভাড়া থাকি। আর এমন অবস্থাতেই আমরা থাকতাম, বৃষ্টি হলে আমরা শুতে পারতাম না, সারা রাত জেগে কাটাতাম, কেননা ওই টালি থেকে জল পড়তো। তো এই সময়টা হাজবেন্ড পাশে থাকেনি, যোগাযোগ করে না, সে এই সময় কোনো যোগাযোগ করেনি। একবার আমি বাপের বাড়ি থাকাকালীন এসছিল ছেলেদের নিয়ে যেতে। তা ছেলেদের আমি বলেছিলাম দেখো যদি তোমাদের যেতে ইচ্ছা করে তোমরা যাও। আমার বড় ছেলে তখন ক্লাস 10-এ পড়ছে, ছোট ছেলে 9-এ পড়ছে। অনেক বড়। ওরা বলছে না আমার মা যদি আমাকে না খাইয়ে রাখে তাও মায়ের কাছে থাকবো। 5,000 টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে ছেলেদের পড়াশুনো করিয়ে সংসার চালানো তো সম্ভব না। মাসের শেষে এতটাই টানাটানি পড়ে যেত যে আমার ছেলেদের আমি ভাতটাও দিতে পারতাম না, মুড়ি খেয়ে কাটিয়ে দিত। তারপরে যাই হোক ওরকম করে আজকে আমার ছেলে বিএসসি পড়ে আজকে আমার ছেলে একটা ভালো কোম্পানিতে চাকরি করে, আমার বড় ছেলে। এবং আমার বড় ছেলেকে নিয়ে আমি খুবই গর্বিত। আমার বড় ছেলে নিজে নাচ শিখেছে, নিজের চেষ্টায় আবৃত্তি শিখেছে, ছেলেও কিন্তু মেয়েদের গলায় গান গাইতে পারে, নিজের চেষ্টাতেই সেটা করেছে, ভালো ছবি আঁকতে পারে। আর ছোট ছেলে কি করছে? আর ছোট ছেলে একটা অন্যায় করেছিল, হ্যাঁ, তো আমি ওকে শাসন করেছিলাম, তখন ও বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে মানে ওর বাবার কাছে। ওই বাড়িতেই থাকে? হ্যাঁ, বাবার কাছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আমি আমার বড় ছেলেকে নিয়ে থাকি। তোমার কাজ চলছে এখনো? তুমি চাকরি করছো? না, আমার ছেলে বলেছে মা দেখো অনেক কষ্ট করেছো, আজকে আমি যখন চাকরি করছি তোমার আর চাকরি করতে হবে না। বাহ, আর কি চাই? হ্যাঁ, তুমি এখন আনন্দে থাকো, তোমার সব শখ পূরণ করার দায়িত্ব আমার। তা এখনো তো মাথায় সিঁদুর পরো, এখনো স্বামীকে বলোনি? হ্যাঁ। স্বামী তোমার খবর রাখে? না না, কোনো খবর নেয় না তোমার? না, তুমি আর তোমার ছেলেই শুধু রয়েছে? আমি আর আমার বড় ছেলেই এখন আছি, আর খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। আমরা দুজন পুরো বন্ধুর মতন। ঝুমা, ভালো থেকো, ছেলেকে নিয়ে অনেকটা পথ এগিয়ে এসছো, বাকি জীবনটাও যেন তোমার খুব আনন্দে কাটে। থ্যাংক ইউ দিদি। Stop. ঝুমা খেলাটা শেষ করেছে 1 মিনিটে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে জাসমিন 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মিনতি 15 পয়েন্টস,
থার্ড পজিশনে আছে ঝুমা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অনামিকা দি 5 পয়েন্টস। জেসমিনের পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। মিনতির পছন্দ রুটি মেকার, ঝুমার পছন্দ এয়ার ফ্রায়ার, অনামিকাদির পছন্দ টিভি ক্যাবিনেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চা। জেসমিন এই রাউন্ডে হাই স্কোর। জেসমিনের জন্য রয়েছে প্রভুজি হালদিরামস এক্সট্রা স্পেশাল বোনাস রাউন্ড। একটা বোনাস খেলা আসছে, যদি খেলাটা খেলতে পারো তাহলে গিফট হচ্ছে ডাবল ডোর রেফ্রিজারেটর। দেখো কি খেলা আসছে। 20 সেকেন্ডসের খেলা। তোমার প্রেসার কুকারটা পুরোপুরি বন্ধ করতে হবে, কার লাগিয়ে মুটকি লাগিয়ে ভালো করে ক্লিপ করে বন্ধ করতে হবে। চলো স্টার্ট, গো। ভালো করে চেপে দাও, অনেক খুলে যাবে। আগে বাদিকটা ঠোকাতে হয়, আগে বাদিকটা ঠোকাতে হয়। ভেরি সরি জেসমিন, হলো না। যাব না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না। আরে পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না। না না যাব কি যাব না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না। আরে পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না। না না যাব কি যাব না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না। আজকের আমাদের স্পেশাল গেস্ট উজ্জয়িনী। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। ফার্স্ট গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাবে। জেসমিন, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। 5 points। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তুমি একটা শুনি দাও তদিন। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে সেকেন্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন এসেনশিয়ালস এর তরফ থেকে প্রেসার কুকার। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। আরো দূরে চলো যাই। গানের কথা অনুযায়ী কি কাছাকাছি থাকার কথা হচ্ছে? বলো জেসমিন। মন। 5 পয়েন্টস। মন নিয়ে কাছাকাছি তুমি সঙ্গে কিচেন এসেনশিয়ালস তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শেকার্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন। বলো মিনতি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, 5 পয়েন্টস। সঙ্গে শেকার্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। একটা ছবি আসবে, সেই ছবি সম্পর্কিত গান। বলো জেসমিন। दिल दीवाना ना जाने कब खो गया, तूने ऐसे दे
तो कुछ हो गया 5 পয়েন্টস। दीवाना ना जाने कब সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। এটা তুমি অন্য কোনো গান শুনিয়ে দাও। दो लफ्जों की है दिल की कहानी या है मोहब्बत या है जवानी दो लफ्जों की है दिल की कहानी या है मोहब्बत या है जवानी শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে থার্মো ফ্লাস্ক। जाम है और है नशा तन भी है मन भी है पिघला हुआ छाई है रंगीनियाँ फिर भी है बेताबियाँ क्यों धड़कता है दिल क्यों ये कहता है दिल ओ दीवानों को अब तक नहीं है ये पता आज की रात होना है क्या होना है क्या গানের কথা অনুযায়ী কোন দুটি বিশেষ সময়ের কথা বলা আছে? বলো জেসমিন। শাম মানে সন্ধ্যাবেলা, রাত মানে রাত্রিবেলা। 5 পয়েন্টস। आज की रात সঙ্গে থার্মো ফ্লাস্ক। होना है क्या শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট সঞ্চারী। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, সঞ্চারী যে শব্দগুলো আপনাদের পড়ে শোনাবে সেগুলোকে বুঝতে হবে। সময় 1 মিনিট, প্রত্যেকটা সঠিক শব্দ বোঝার জন্য 2 পয়েন্ট করে পাবেন। 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। মিনতি পড়ো। কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দারোয়ান দাঁড়ায় এসে দোকান যখন বন্ধ থাকে খদ্দেররা কি বলে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে স্টার্ট সঞ্চারী। কড়াই, তোমার দেখা নাই রে তোমার দেখা কড়াই, কড়াই, ঝালমুড়ি, ঝালমুড়ি, বস্তা, বস্তা, ভাজাভুজি, ভাজা মুড়ি, বেগুন, বেগুন, বে- কড়াই, কড়াই, থলে, আমার কাজের কড়াই, কড়াই, ধুলো বাড়ি নয় চতুর্দিক আগোছাল বেগুন, আমার বেগুন, বেলুন, ধুলো বাড়ি নয় বেগুন, বেলুন, যে দুটো পারোনি শুনে নাও। ভাজাভুজি আর বেগুন। 3টে পেরেছো, 6 পয়েন্টস। দূর দেশে যাবো রে বাসা বানাবো রে বিয়ের আগে হবু বরকে কি বলতে সবসময়? ফাগুন পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। চল পলায়ে চলো স্টার্ট। ঘন্ট, ঘন্ট, যন্ত্র, ইশারা, ইশারা, তেতো, 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 হয়েছিল সেই যে আলতো, আরি, আলতো, আয়ত, রাজত্ব, লাগে বেচারা, বাজনা, বেচারা, বেচারা, ঘন্ট, ঘন্ট, কত, আলতো, আলতো, যে দুটো পারোনি শুনে নাও। ঘন্ট আর আলতো। 3টে পেরেছো, 6 পয়েন্টস। চেয়ার টেবিলে যখন ভাড়া দেয় না পার্টি তখন কি মনে হয়? পরান যায় জ্বলিয়া রে
কারবার কারবার খাবার কঞ্চি ঘুষি কঞ্চি পঞ্চি ঝুটি রুটি ঝুটি ঝুটি রুটি পিকনিক 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 প্যান্ডেল প্যান্ডেল ভাড়াটে যে তিনটে পারোনি শুনে নাও। প্যান্ডেল কারবার ঝুটি ঝুটি দুটো পেরেছো 4 পয়েন্টস। ছেলে যখন পাড়ায় বেরোয় সবাই কি বলে? খোকা বাবু যায় লাল জুতো পায় স্টার্ট। লণ্ঠন লণ্ঠন চঞ্চল হট্টগোল হট্টগোল দুপুর দুপুর চুপচাপ ঢাকনা ঢাকনা কেটলি 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 দুপুর হট্টগোল যে তিনটে পারোনি শুনে নাও। লণ্ঠন হট্টগোল আর দুপুর দুটো পেরেছো 4 পয়েন্টস। সঞ্চারীর জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ সঞ্চারী। থার্ড রাউন্ডের স্কোর ফার্স্ট পজিশনে আছে দুজন, মিনতি এবং জেসমিন, দুজনেরই 6 পয়েন্টস। মিনতির পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। জেসমিনের পছন্দ রেড কাউ ডায়েরির তরফ থেকে রেড কাউ ডায়েরি ঘি এবং সঙ্গে ডিনার সেট। রেড কাউ ডায়েরি টেস্টি অ্যান্ড হেলদি। সেকেন্ড পজিশনেও আছে দুজন, অনামিকা দি এবং ঝুমা, দুজনেই 4 পয়েন্টস। অনামিকা দি পছন্দ মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং টি সেট। আর ঝুমার জন্য রয়েছে প্রভুজি হাউস অফ হলদিরামসের তরফ থেকে এক্সট্রা স্পেশাল স্ন্যাক্স ট্রে। প্রভুজি হলদিরামস প্রতিটা মুহূর্ত করে তোলে এক্সট্রা স্পেশাল। নিয়ে নিচ্ছি একটি প্রভুজি হলদিরামস নামকিন ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড। ফিয়ামা প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমা। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ফিয়ামার তরফ থেকে গিফট হ্যাম্পার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ফিয়ামার তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। স্বর, পাক আর হাত, যে দেখো 3টে অক্ষর আছে, তার মধ্যে যে কোনো একটি অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, তবে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো অনামিকা দি। ল বোঝাও। সরল পালক হাতল। 20 পয়েন্টস। সঙ্গে ফিয়ামার তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। বাঁ দিকের একটি ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে, দুটো মিলিয়ে একটি প্রচলিত কথা। এবার বলো মিনতি। কান টানলে মাথা আসে। 20 পয়েন্টস। সঙ্গে স্ট্যান্ড ফ্যান। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। শেষ অক্ষর বাদ দিলে মুকুট গয়নায় সাজ্জার, দোকানদারি শুরু হলে দিনের প্রথম রোজগার। বলো অনামিকা দি। বৌনি।
বোঝাও। শেষ অক্ষর বাদ দিলে মুকুট গয়নায় সাজ্জার বউ, আর দোকানের প্রথম যে এটাতে বউনি বলে। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইকো ক্রিস্টালের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। প্রথমেই পাত্র এলে সবজি যা তুমি পেলে, পাশাপাশি ক্লু অনেক জিনিস নিয়ে সাজ, পুজো হোক বা বিয়ের কাজ, ওপর নিচের ক্লু। এবার বলো জেসমিন। পাশাপাশি হচ্ছে বরবটি, ওপর নিচ হচ্ছে বরণডালা। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে ইকো ক্রিস্টালের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 32 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে 3 জন। অনামিকাদের স্কোর হচ্ছে 49, জাসমিনের স্কোর 66, মিনতির স্কোর 46। 3 জনের মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। বয়শূন্যরয় আকারের লেখা, ডয়শূন্যরয় একার লেখা। এবার বলো মিনতি। বাবুরাম সাপুরে। মিনতি বলছে বাবুরাম সাপুরে। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে 32 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 মিনতি আদিগিরি with 76 পয়েন্টস। মিনতির জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকোকুল অ্যান্ড ডায়মন্ডস তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ মিনতি, 20 সেকেন্ডস টাইম। আমি তোমায় পরপর বলবো, তুমি উল্টো দিক দিয়ে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। গোলাপ জল, জল খাবার, গোলাপি, লাভ দড়ি, দড়িয়া। দড়িয়া, লাভ দড়ি, গোলাপ জল, হ্যাঁ, দড়িয়া, গোলাপ জল, লাভ দড়ি, জল খাবার, দড়িয়ার পরে লাভ দড়ি, তারপরে গোলাপি, তারপরে জল খাবার, তারপরে গোলাপ জল। জেসমিন, তোমার মেমেন্টো। অনামিকা দি, ঝুমার, উইনারের ট্রফি মিনতির। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। ফিয়ামার তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, মিষ্টি মানি বাঞ্ছারাম। আশা করি আমাদের পর্ব আপনাদের সকলে ভালো লেগেছে। দেখা হবে সকলের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার। এরপরে দেখবেন জয়ী।